আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আমরা এখানে, তোমরা জানো, তোমাদের এর আগে আমি অনেকগুলি ক্লাস তোমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে তোমাদের নিয়েছি। তোমরা ক্লাসগুলি মোটামুটি পেয়েছো, তোমাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তারপর তোমাদেরকে বলছি, যদি তোমাদের ক্লাসগুলি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা আমাকে ফোন করে বলবে। আমি পরবর্তী ক্লাসে সেটি আরও সহজভাবে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের এই যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি এবং আমাদের আরেকজন আছেন, আফসানা ম্যাডাম, আমরা দুইজনই তোমাদের কাজে সবসময়, তোমাদের ক্লাসের ব্যাপারে সবসময় আমরা আছি। যে কোনো সমস্যার সমাধান করতে আমরা সবসময় প্রস্তুত আছি। যাই হোক, তোমরা ক্লাস করবে, বই কিনবে এবং ক্লাসগুলো আমাদের দেখবে। আমি আজকে প্রথম চ্যাপ্টারের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে প্রথম চ্যাপ্টারে কতগুলো জ্ঞানমূলক এবং কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে এখন আমি যেগুলি ইম্পর্টেন্ট, যেগুলি সাধারণত বোর্ড পরীক্ষায় আসে, কলেজ পরীক্ষা আসে, সেগুলি সম্পর্কে আমি ক্লাস করব। এখন যেমন কতগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি জ্ঞানমূলক। এগুলি যেমন একটা প্রশ্ন বলছি, যুক্তিবিদ্যা জনককে, যে এটা এই পরীক্ষা আমি আমাদের কলেজ যে হাফিয়ালি পরীক্ষা সেটি আমি প্রশ্ন করেছিলাম, আমি সেটি দিয়েছি। যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার জনককে কি বলেছি? যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আচ্ছা, তারপরে তোমাদের যেগুলি পরীক্ষা থাকতে পারে সেই জন্য কলা বলতে কি বোঝায়, আমরা গত ক্লাসে আমি বলেছিলাম যে যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান না কলা। তাহলে আমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে কলা বলতে কি বোঝায়, তখন আমরা বলবো কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা কোনো জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা যে কলা কৌশল তাকে আমরা বুঝি। আমি আগেও বলেছিলাম যে একজন নাবিক, সে নৌবিদ্যা জানে, কিভাবে সে সাগরে কিভাবে ঝাঁপ দিতে হবে, কি করতে হবে সেটা সে জানে। একজন সাধারণ ব্যক্তি কখনোই এই নৌবিদ্যা কলা কৌশল না জানলে সে কখনো সাগরে সাঁতার কাটতে পারবে না। তাহলে বা একজন ব্যক্তি যখন সাইকেল চালায় তাহলে অবশ্যই তাকে সাইকেল চালানোর কলা কৌশল, পারদর্শিতা জানতে হবে। এটাকে বলা হয় কলা। তারপরে আমরা বলতে পারি যে আদর্শমূলক বিজ্ঞান কি, যেমন এইটাও পরীক্ষা কখন কখন থাকে যে আদর্শমূলক বিজ্ঞান কি। এটা হলো যে বিজ্ঞান কোনো আদর্শের আলোকে কোনো বিষয় বা বিষয় সম্পর্কে কীরকম, অর্থাৎ এই বিষয়টি কীরকম হওয়া উচিত তা নিয়ে যখন আলোচনা করে তখন তাকে বলা হয় আদর্শমূলক বিজ্ঞান। অর্থাৎ আমরা আরও সহজভাবে তাকে আমরা বলতে পারি যে বিজ্ঞান তার আদর্শের ভিত্তিতে কোনো কিছু আবিষ্কার করে বা কোনো কিছু নিয়ে আলোচনা করে তাকে আমরা বলি আদর্শমূলক বিজ্ঞান। যেমন আমরা বলতে পারি যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন? যুক্তিবিদ্যার লক্ষ্য হলো সত্যকে অর্জন করা। তাহলে সত্যের যে আদর্শ, এটি হলো যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য। তাহলে আমরা বলতে পারি এদিক দিয়ে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, আবার পরীক্ষার পরে কখনো আসে পরীক্ষা যে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান। খুব সহজ প্রশ্ন, এটা পরীক্ষা আসে। আমরা বলবো যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি কি বললাম? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, তাহলে আমরা এখানে কতগুলি ইম্পর্টেন্ট, যেগুলি বোর্ড পরীক্ষা সাধারণত আসে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলি সম্পর্কে আমরা জানলাম। এখন কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এখন ক্লাস করছি। সেইগুলি কি? যেমন যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলা হয় কেন? এটা প্রায় বোর্ড পরীক্ষা আসে। কি বললাম? যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান কেন বলা হয়? আমরা বলবো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো আকারগত সত্যতার উপর প্রতিষ্ঠিত। এ কারণে যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলা। অর্থাৎ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো আকারগত সত্যতা। অর্থাৎ একটি যুক্তি আকারগতভাবে সেটি সঠিক না সেটি সঠিক নয়, এটি কি সত্য না মিথ্যা, সেটা আমার সেটি কি বৈধ না সেটি অবৈধ, এটি হলো
যুক্তিবিদ্যার মূল বিষয়। তাহলে আমরা বলতে পারি যেহেতু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো আকারগত সত্যতা অর্জন করা, তাহলে এদিক থেকে আমরা খুব সহজে বলতে পারি একে আমরা একটি আকারগত বিজ্ঞান বলতে পারি। অর্থাৎ যে পুস্তক বা যে শাস্ত্র তা আলোচ্য বিষয় আকার নিয়ে আলোচনা করে তাকেই আমরা বলি আকারগত বিজ্ঞান। যেমন একটা গণিত, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতি হলো কি আকারগত বিজ্ঞান। কেননা সেই হিসাবে আমরা অর্থাৎ গণিত পরিসংখ্যানের একটি নির্দিষ্ট আকারগত বিষয় আছে, সত্যতা অর্জন করে। কম্পিউটার বিজ্ঞান যারা আবিষ্কার করছে তারা নিশ্চয়ই কম্পিউটার বিজ্ঞানের আকারগত সত্যের দিকে খেয়াল রেখেই কম্পিউটার মানব কল্যাণে কি উপকার সাধন করতে পারে সেটি নিয়ে তারা, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে কি সেটি কি সঠিক প্রয়োগ করতে পারে কিনা যারা কম্পিউটার বিজ্ঞানী বা যারা কম্পিউটার গবেষণা আবিষ্কার করেছেন তারা সেটির সঙ্গে জানেন। অতএব এর একটি আকারগত বিষয় আছে, অর্থাৎ আকারগত একটি সত্যের ব্যাপার আছে। সেদিক থেকে আমরাও বলতে পারি যুক্তিবিদ্যাও একটি আকারগত বিষয় আছে। তাহলে আমরা বলতে পারি এটিকে একটা আমরা আকারগত বিজ্ঞান বলতে পারি। আচ্ছা, তাহলে এবার যুক্তিবিদ্যা আমরা যে পড়ি, অনেকে প্রশ্ন করেন যে আমরা এই যে যুক্তিবিদ্যা পড়ি এটি আমাদের পড়লে কি লাভ, আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমাদের কি লাভ হতে পারে। আচ্ছা, এই প্রশ্নটি আমাদেরকে কেউ করে থাকেন, তখন আমরা বলবো যে যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করে, সত্য যেটি উদ্ঘাটন করে এবং যেটি ভ্রান্তি ভুলকে নিরসন করে। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি, সেটিকে সেই সমস্যার সম্মুখীন থেকে আমরা যদি উদ্ঘাটন করতে চাই, আমরা যদি পাপ পেতে চাই, তাহলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, সত্য অর্জন করতে হবে, ভুলটাকে পরিহার করতে হবে। অর্থাৎ জীবনের বিভিন্ন সমস্যা আমাদের সামনে হাজির হয়, সেই সমস্যা থেকে উত্তরণ পেতে হলে আমাদের অবশ্যই যুক্তিবিদ্যা চর্চা করতে হবে। আমরা বাস্তব জীবনে যেটি সত্য তাকে গ্রহণ করব, যেটি মিথ্যা তাকে আমরা বর্জন করব। যেমন আমি বলতে পারি আমাদের যুক্তিবিদ্যা দুটি দিক আছে, একটি হলো বিজ্ঞান বিষয়ক এবং একটি হলো কলাবিদ্যা বিষয়ক। অর্থাৎ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তা নীতিসমূহ আলোচনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন, আমরা বিচার বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আল্লাহ আমাদের বিচার দিয়েছেন, আমরা চিন্তা করার আমাদের আল্লাহ তার ক্ষমতা দিয়েছে। এই চিন্তার যে নীতি আছে, আমি চিন্তা করলাম, আমি একটা খারাপ চিন্তা করলাম, এই চিন্তা আমাদের করার দরকার। অর্থাৎ চিন্তারও কতগুলো নীতি আছে, সেই নীতিগুলা শুদ্ধ চিন্তা যাতে আমরা করতে পারি সেটা আবিষ্কার করতে হবে। পাশাপাশি কলাবিদ্যা হিসাবেও আমরা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শুদ্ধ চিন্তা, সঠিক চিন্তা যাতে আমরা করি, এই সঠিক চিন্তা করলে আমার ভুলটাকে আমি ধরতে পারব। আমি যদি একজন ব্যক্তিকে একটি খারাপ পরামর্শ দিই, তখন সাথে সাথে আমি যদি আমার বিবেককে প্রশ্ন করি যে এই কাজটি কি করা আমার উচিত ছিল, তখন বিবেক আমাকে সংশোধন করে দেয়, আমাকে বলে দেয় যে তোমার এই কাজটি করা বা ওই লোককে এই কথাটা বলা সঠিক নয়। তখনই আমি আমার শুদ্ধ যে চিন্তা সেটি আবার প্রয়োগ করতে পারি। তাহলে আগের যে চিন্তাটা ছিল সেটি ছিল ভুল চিন্তা থেকে আমি বেরিয়ে শুদ্ধ চিন্তা আসলাম। এভাবে যুক্তিবিদ্যা চর্চা করলেই আমরা বাস্তব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা শুদ্ধ চিন্তা করতে পারি এবং মানুষের জন্য কল্যাণকর কাজ করতে পারি। তারপরে এরিস্টটলকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, কারণ আমরা এটা জানি যে তিনি সর্বপ্রথম, অর্থাৎ এরিস্টটল সর্বপ্রথম চিন্তা করেন যে বিচারমূলক চিন্তা পদ্ধতি নিয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু
গড়ে ওঠে। অর্থাৎ আমাদের যে আল্লাহ তাআলা চিন্তা দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এই চিন্তা পদ্ধতির দ্বারা আমরা একটি বিষয়কে বিচার করতে পারি। বিচার করার পরে আমরা সেটি কি সঠিক না সেটি বেঠিক সেটা আমরা জানতে হবে, অর্থাৎ তার মূল্যায়ন করতে পারি। এই জন্যই এই স্থলকে যুক্তিবিদ্যার জনক বলা, কারণ তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষ, আমরা আগেও জানি মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, মানুষের বিচার করার ক্ষমতা আছে, কিন্তু বিচার করার ক্ষমতাটা আমাদের অবশ্যই চিন্তা পদ্ধতির ক্ষেত্রে প্রয়োগ, চিন্তা পদ্ধতি দ্বারা সেই বিচারটা করতে হবে, তাহলে আমাদের যে আমরা বিচারটা করব সেটি সঠিক পরিপূর্ণ হবে। তাহলে সেজন্যই তাকে এরিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। আবার যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটাও কখনো কখনো পরীক্ষায় আসে, তখন আমরা বলি যে যুক্তিবিদ্যার লক্ষ্য হলো সত্যের আদর্শ, অর্থাৎ সত্যকে অর্জন করা। যে বিজ্ঞান তার আদর্শের ভিত্তিতে কোনো কিছু আবিষ্কার করে বা সত্যকে অর্জন করে, সত্যকে খুঁজে বের করার চেষ্টা করে, তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সেই হিসাবে আমরা বলতে পারি যুক্তিবিদ্যাও কতগুলো আদর্শ আছে, সে কতগুলো আদর্শের নীতি নিয়ম নীতি অনুসরণ করে বাস্তব জীবনে প্রয়োগ করে সত্যটাকে অন্বেষণ করে বা সত্যকে খুঁজে বের করে আনে। অতএব আমরা এদিক থেকে বলতে পারি যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ আমরা কিভাবে চিন্তা করলে সত্যটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বা আমাদের কিভাবে চিন্তা করা উচিত, এগুলি হলো যুক্তিবিদ্যার আদর্শ। আমি আগেই সেটি বলেছি যে আমরা মানুষ চিন্তাশীল প্রাণী, মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। আমাদের চিন্তা করলে আমরা কিভাবে চিন্তা করব এবং সেই চিন্তা থেকে সত্যটাকে কিভাবে আমরা বের করে আনবো বা কিভাবে আমাদের চিন্তা করা উচিত, এগুলি হলো যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য, এগুলি হলো যুক্তিবিদ্যার প্রধান আদর্শ। তাই আমরা একে বলতে পারি এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। প্রতিটি বিজ্ঞানেরই কতগুলি মৌলিক নিয়মকানুন থাকে, কতগুলো আদর্শ থাকে। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটি মোস্ট ইম্পর্টেন্ট, যুক্তিবিদ্যার চিন্তার বিজ্ঞান ব্যাখ্যা করো। এটা প্রায় বোর্ড পরীক্ষা থাকে, যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে আলোচনা করলেও সব ধরনের চিন্তা এর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমি আগেই বলেছি যুক্তিবিদ্যা আমরা চিন্তাশীল প্রাণী, আমরা সব কিছু চিন্তা করব, চিন্তা পদ্ধতির নিয়ম আবিষ্কার করব, যে চিন্তাটা সঠিক সেটি গ্রহণ করব। সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যা গ্রহণ করে না বা এর অন্তর্ভুক্ত নয়, কারণ কেবল যেগুলি অনুধ্যানমূলক চিন্তা সেগুলি হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। অর্থাৎ যেসব চিন্তা আমাদের মঙ্গল বয়ে আনবে, যে চিন্তা মানুষের কাজে লাগবে সেই চিন্তাই করব। যে চিন্তা খারাপ, যে চিন্তা করলে আমি একটি চিন্তা করে আমি একজন মানুষের ক্ষতি করব, এই চিন্তা আমি করব না, এই চিন্তাকে যুক্তিবিদ্যা গ্রহণ করে না। কারণ যুক্তিবিদ্যা আগেই বলেছে যে এটির আদর্শ হলো সত্যকে অর্জন করা, মিথ্যা বা খারাপ জিনিসটাকে সবসময় পরিহার করা, বর্জন করা। অর্থাৎ আমরা সব ধরনের চিন্তা আমরা যুক্তিবিদ্যা গ্রহণ করা বা সব ধরনের চিন্তা আমরা করবো না। অর্থাৎ যেই চিন্তাটা অনুধ্যানমূলক, যেটি চিন্তা চেতনায় মানুষের কল্যাণের সাথে জড়িত সম্পর্কিত, সেই চিন্তাটাই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এদিক থেকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো, আমরা যদি বলি ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কি বললাম? যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত একটি চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আর চিন্তা শব্দটি আমরা যদি বলি সেটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন যারা সাইকোলজি পড়ে তাদের চিন্তা হলো, তাদের ক্ষেত্রে চিন্তা বলতে কল্পনা, স্মৃতি, প্রত্যক্ষ অনুমান। আবার চিন্তা বলতে আমরা বুঝতে পারি চিন্তার পদ্ধতি, ফল এবং জ্ঞান। এভাবে যুক্তিবিদ্যা অনেক চিন্তা নিয়ে আলোচনা করলো, সব ধরনের চিন্তা সাথে যুক্তিবিদ্যা সম্পর্কিত নয়। কেবল যেটি অনুধ্যানমূলক চিন্তা, এটি যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়, এই চিন্তাকেই সে গ্রহণ করে। তাহলে আমরা দেখলাম যে
আমরা যুক্তিবিদ্যা, আমরা যে চিন্তা মানব কল্যাণের সাথে জড়িত, মানুষের কাজে আসবে সেই চিন্তাই করব। সব ধরনের চিন্তা আমরা গ্রহণ করব না, কেবল অনুধ্যানমূলক চিন্তাই হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। আচ্ছা, এখন যেমন আমরা আগে বলেছি যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় বা যুক্তিবিদ্যা কাকে বলে। তো এখানে আমরা বলবো যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত একটি চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে কি বললাম? যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত একটি চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত চিন্তাটা কি? সেটি হলো সুসংগত যুক্তিসম্মত চিন্তা। তা সুসংহত হইতে হবে এবং যুক্তিসম্মত চিন্তা বা সঠিক চিন্তা না হলে সেটি যুক্তিবিদ্যা গ্রহণ করা। এটা আমি বারবার বলেছি, আগেও বলেছি। অর্থাৎ যে চিন্তাটা যুক্তিসম্মত, যেটি সবাই গ্রহণ করবে, সবার কাছে যেটি গ্রহণযোগ্য, সেটি হলো সঠিক চিন্তা। অর্থাৎ ভাষায় প্রকাশিত যে চিন্তা তাকে আমরা বলি যুক্তিবিদ্যা। আর সেই ভাষায় প্রকাশিত চিন্তাটা হতে হবে যুক্তিসম্মত এবং সুসংহত। আচ্ছা, কাজে যুক্তিবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে যৌক্তিক চিন্তা, এবং সেটি ভাষায় অবশ্যই ভাবের প্রকাশ থাকতে হবে। ভাষায় ভাবের প্রকাশ থাকলেই তাকে আমরা সেটি সঠিক যুক্তিসম্মত চিন্তা আমরা বলবো। আমরা জীবনে প্রাত্যহিক সময়, আমরা ব্যবহারিক ক্ষেত্রে সবসময় আমরা যুক্তি পদ্ধতি চিন্তা করি, সঠিক চিন্তা করি, কোনটি সঠিক কোনটি বেঠিক আমরা সবসময় সেটি করি। তখন আমাদেরকে জানতে হবে যে আমরা যে চিন্তাটা হলো আমি জ্ঞানের একটি উপায়। আমি যখন যত চিন্তা করব তখন আমি ততই জ্ঞানের বহরটা আমার বাড়বে, আমি আরো জ্ঞান লাভ করতে পারবো। আর এইভাবে চিন্তা করতে করতে আমি সুসংহত এবং যুক্তিসম্মত চিন্তা সবসময় করতে পারো। তাহলে প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যদি সঠিক সুসংহত এবং সঠিক যুক্তিসম্মত চিন্তা করে, তাহলে আমরা সঠিকভাবে শান্তিতে সমাজে বাস করতে পারবো। অর্থাৎ আমরা একজন সায়েন্টিস্ট কি করে, কোনো কিছু গবেষণা করার আগে সে সেটি সম্পর্কে অনুসন্ধান করে। অর্থাৎ সেখান থেকে অনুসন্ধান করে এখান থেকে একটা কিছু সে আবিষ্কার করতে চায় যা মানব কল্যাণে কাজে লাগে। এখন প্রশ্ন হলো, সে যে বিজ্ঞানী যে বিষয়টুকু অনুসন্ধান করে, তাহলে অনুসন্ধান করতে গেলে তাকে আগে কি করতে হবে? চিন্তা করতে হবে। চিন্তা করে সে, যেমন আমি যদি আরও সহজ, এই যে আমাদের কম্পিউটার বিজ্ঞান, যে আমরা কম্পিউটার আবিষ্কার যিনি করেছেন, ইনি কিন্তু সঠিক চিন্তা করতে করতে অনুসন্ধান করতে করতে একদিন ইনি কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। অর্থাৎ ওনার চিন্তাটা ছিল সঠিক, যুক্তিসম্মত সঠিক চিন্তা ছিল, এবং ওখান থেকে ইনি জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করতে করতে উনি এখন কম্পিউটার সম্পর্কে আবিষ্কার করেছেন, এবং কম্পিউটার বর্তমানে লেটেস্ট যে সংস্করণ, এটি আরও কীভাবে উন্নত কম্পিউটারের সেবা দেওয়া যায় সেটি সম্পর্কে উনি আরও সঠিকভাবে চিন্তা করে বর্তমানে এই পর্যায়ে উনি এসছেন। তাহলে আমরা বলতে পারি যে আমরা সঠিকভাবে চিন্তা যদি আমরা না করি, তাহলে আমাদের ভুল হবে। আমরা সবসময় অনুধ্যানমূলক বৈজ্ঞানিক অনুসন্ধানে কাজ করার জন্য সঠিকভাবে যুক্তি পদ্ধতির নিয়ম আবিষ্কার করে এবং যুক্তিসম্মত আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ আমাদের যে নিয়ম নীতিমালা যেটি প্রয়োগ করব সেটি ধারাবাহিকভাবে যাতে সঠিক হয়। অর্থাৎ এইভাবে আমরা যদি আমাদের যদি চিন্তা চেতনা থাকে, তাহলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের চিন্তাটি হতে হবে যৌক্তিক। অর্থাৎ যৌক্তিক যদি চিন্তা থাকে প্রত্যেক মানুষের, তাহলে সে তার যৌক্তিক চিন্তাটাকে ভাষায় ভাব দ্বারা সে প্রকাশ করতে পারে। কিন্তু আমরা সাধারণত সবসময় মানুষ চিন্তাশীল, আমরা চিন্তা করে থাকি, সকল মানুষ চিন্তা করে, কিন্তু সে কখনো সেটি
ভাবে না যে আমার যে চিন্তাটা সেটা কি যৌক্তিক, এই চিন্তাকে সবাই কি মানবে, সেটি চিন্তা সে করে না। তাহলে এইভাবেই সে তার চিন্তা করে থাকে, তখন সেটি কখনো ভুল করে। যেমন একজন স্টুডেন্ট যখন সঠিক চিন্তা যদি করে যে আমার পরীক্ষা ভালো ফল করতে হবে, তাহলে সে অবশ্যই ভালো ফল করবে। কিন্তু আমরা দেখি যে আমাদের ছাত্ররা সবসময় সঠিক চিন্তা করে না, সময় নষ্ট করে ফেলে, আমাদের ক্লাস করে না, পরীক্ষা দেয় না, তাহলে সেটি তার জন্য ক্ষতি হয়। অতএব তাকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের যে সময় আছে, এই সময়টুকু আমাদের সঠিকভাবে চিন্তা করতে হবে যে আমি কি করতে চাই, কি করা উচিত। অর্থাৎ আমার চিন্তাটাকে আমি সঠিকভাবে প্রয়োগ করব, তাহলে একজন ছাত্র বা একজন ব্যক্তি অবশ্যই সে সাকসেসফুল হবে, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এখন যাই হোক, আমরা মোটামুটি তোমাদের এই প্রথম অধ্যায়ের আমি তোমাদের কতগুলো জ্ঞানমূলক এবং কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের আজকে সংক্ষিপ্তভাবে ক্লাস নিয়েছি, যেগুলি আমাদের কি বলবো সাধারণত বোর্ড পরীক্ষায় থাকে, সেই কোশ্চেনগুলি আমি এখন তোমাদের নিয়ে ক্লাস করেছি। তোমরা মোটামুটি আমাদের এই ক্লাসগুলি দেখবে, আমাদের কলেজ পেজে দেওয়া থাকবে, তোমরা দেখবে এবং তোমাদের যারা সহপাঠী যারা ক্লাস করে তাদেরকেও ক্লাসগুলি দেখার জন্য বলবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে ফোনে কথা বলবে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, প্রত্যেকেই মঙ্গল কামনা করো।